নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা পলিটিক্যাল সিস্টেমস নিয়ে পড়াশোনা করছিলাম এবং আমাদের সিলেবাসে এই পলিটিক্যাল সিস্টেমসের মধ্যে আমাদের ডেভিড স্টোনের সিস্টেমস থিওরি এবং অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল এর স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি নিয়ে পড়াশোনা করতে হবে। তো লাস্ট ভিডিওতে আমরা ডেভিড স্টোনের সিস্টেমস থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি নিয়ে আলোচনা করব বা কাঠামো কার্যগত থিওরি নিয়ে পড়াশোনা করব। তো দেখো, এই যে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি বা কাঠামো কার্যগত তত্ত্ব, এটাও কিন্তু সিস্টেমস থিওরিরই একটি পার্ট বা অংশ। আর এই সিস্টেমস থিওরি কে দিয়েছিলেন? আগের ভিডিওতে আলোচনা করেছি ডেভিড স্টোন। তাহলে ডেভিড স্টোন সিস্টেমস থিওরি দিয়েছিলেন এবং সিস্টেমস থিওরির পরেই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এসছে। এখন একটা জিনিস বলে রাখি যে ডেভিড স্টোন সিস্টেমস থিওরিতে ইনপুট আউটপুট মডেলের কথা বলেছিলেন, আর স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিও সেই ইনপুট আউটপুট মডেলের কথাই বলেছেন। তাহলে ডেভিড স্টোন যেহেতু ইনপুট আউটপুট মডেলের কথা বলেই দিয়েছেন, তো স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি কেন বলল? নিশ্চয়ই ডেভিড স্টোনের যে ইনপুট আউটপুট মডেল ছিল, সিস্টেমস থিওরি ছিল, সেখানে কিছু লিমিটেশনস ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল বা খুঁত ছিল, যে কারণে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে প্রথমে যদি আমরা সিস্টেমস থিওরিকে ভালো করে বুঝতে পারি, ডেভিড স্টোনের ইনপুট আউটপুট মডেলকে ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিকে আরও ভালোভাবে বুঝতে পারবো, যদি তার লিমিটেশনসকে বুঝতে পারি। তাহলে প্রথমে আমরা এই ডেভিড স্টোনের সিস্টেমস থিওরির বিষয়টাকে একটু রিভিশন করে নিই। ভিডিওটা দেখে নেবে অবশ্যই চ্যানেলে গিয়ে। তো সেখানে তিনি ডেভিড স্টোন কি করছেন, রাজনীতিকে বিশ্লেষণ করার জন্য প্রথমবারের জন্য সিস্টেমস থিওরি অ্যাপ্লাই করলেন। বুঝতে পারছেন যে রাজনীতিকে বিশ্লেষণ করার জন্য বা রাজনৈতিক ঘটনাবলী বা পলিটিক্যাল সায়েন্স পড়ার জন্য ডেভিড স্টোন কি করলেন, সিস্টেমস থিওরি নিয়ে এলেন। তো কোথা থেকে নিয়ে এলেন? সিস্টেম থিওরি অ্যাকচুয়ালি বা সিস্টেম অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সে আগে ছিল না, এটি ডেভেলপ হয়েছিল ন্যাচারাল সায়েন্সে বা প্রাকৃতিক বিজ্ঞানে, বিশেষ করে বায়োলজিতে, হ্যাঁ না? বায়োলজিতে লাডউইগ ভন বার্টালেনফি জেনারেল সিস্টেম থিওরি দিয়েছিলেন। সেখান থেকে প্রথমে অ্যানথ্রোপোলজি, বাকি যে সোশ্যাল সায়েন্সেস রয়েছে যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজিতে এলো, তারপরে সেখান থেকে ডেভিড স্টোন নিয়ে এলেন পলিটিক্যাল সায়েন্সে। তো তাহলে সিস্টেম থিওরি নিয়ে এলেন বা সিস্টেম অ্যাপ্রোচ। সিস্টেম মানে কি? হোয়াট ইজ এ সিস্টেম? যদি প্রশ্ন করা হয় সিস্টেম মানে কি, সিস্টেম হলো এমন এক ধরনের ফ্রেমওয়ার্ক বা কাঠামো যার মধ্যে বা যে কাঠামোর মধ্যে অনেক এলিমেন্টস বা উপাদান বা এন্টিটি রয়েছে এবং সেই এন্টিটিগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড বা ইন্টারডিপেন্ডেন্ট বা সম্পর্কযুক্ত। তো এই পুরোটাকে একসাথে আমরা বলবো সিস্টেম। সিস্টেম মানে কি? যখন একে অপরের সাথে নির্ভরশীল বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত অনেকগুলো এলিমেন্টস একসাথে যুক্ত হয়, তখন তারা একটা যে সেট তৈরি করে, যে একটা কাঠামো তৈরি করে, সেটাকে বলা হয় সিস্টেম। যেমন আমি আগের ক্লাসে সাইকেল দিয়ে বুঝেছিলাম, আজকে যদি সংক্ষেপে বলতে চাই, যেমন আমাদের হিউম্যান বডি না, কারণ বায়োলজি থেকে এসছে, তাই যদি আমরা হিউম্যান বডি নিয়ে আলোচনা করি, যে আমাদের মানব শরীর যেটা রয়েছে, সেই মানব শরীরও কিন্তু একটা সিস্টেম। বুঝতে পারছো? মানব শরীরও হচ্ছে একটা সিস্টেম। জানি না এটা কি ধরনের মানুষ, যাই হোক এটা একটা সিস্টেম। কেন সিস্টেম? কারণ এই মানব শরীরের মধ্যে অনেকগুলা সাব সিস্টেম রয়েছে, যেমন আমাদের রেসপিরেটরি সিস্টেম রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, আর কি বলবো, যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন ব্যবস্থা বা পাচনতন্ত্র রয়েছে। এখন এই পাচনতন্ত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার বডিতে এফেক্ট পড়ে কি না? অবশ্যই পড়ে। আমার যদি ফুসফুসে কোনো সমস্যা হয় একটা এলিমেন্ট, তাহলে আমার পুরো যে হিউম্যান সিস্টেম বা মানব বডি, সেখানে এফেক্ট পড়ে কি না? কিংবা আমার গলা খারাপ হলে আমার বডিতে এফেক্ট পড়ে। আমার যা কিছুই খারাপ হোক, একটা পার্টিকুলার এলিমেন্টই বা একটা পার্টিকুলার যে কোনো কিছু খারাপ হলে, যে কোনো উপাদান খারাপ হলে বা যে কোনো একটা সাবসিস্টেম খারাপ হলে পুরো হিউম্যান বডিতে এফেক্ট পড়ে। আর এই যে কনসেপ্টটা, কোনো একটা বিষয় খারাপ হলে বাকি পুরো বিষয়ে এফেক্ট পড়ে,
বা অনেকগুলো এলিমেন্ট একে অপরের সাথে কানেক্টেড, এই যে কনসেপ্টটা ডেভিড স্টোন কি করেছিলেন, রাজনীতি বিজ্ঞানে নিয়ে এসেছিলেন। তিনি বললেন যে রাজনীতিও কিন্তু একটা সিস্টেম। রাজনীতি কি? ডেভিড স্টোন বলছেন রাজনীতিও একটা সিস্টেম। রাজনীতি একটা রাজনৈতিক সিস্টেম, না পলিটিক্যাল সিস্টেম। ঠিক আছে, পলিটিক্যাল সিস্টেম। ঠিক আছে, আর সিস্টেম মানে কি? সিস্টেম দুই রকম হয়, হ্যাঁ না? সিস্টেম একটা হয় ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে চারিদিক থেকে বন্ধ, যেমন এটা একটা এঁকেছি, এটা একটা ক্লোজ সিস্টেম। আর ওপেন সিস্টেম মানে কি? সেখানে খোলা থাকবে, চারিদিকে বন্ধ থাকবে না। ওপেন সিস্টেম মানে কি? সেখানে অন্য কেউ এসে মানে সেই সিস্টেমের মধ্যে যুক্ত হতে পারে। ক্লোজ সিস্টেম মানে একবার বন্ধ হয়ে গেল, যেমন আমি যদি অ্যাটমের কথা বলি, পরমাণু, পরমাণু একটা ক্লোজ সিস্টেম বলতে পারো, বা পরমাণু না বলে অণু যদি বলি, ক্লোজ সিস্টেম, কারণ তার মধ্যে আর অন্য কিছু ইন্টারাক্ট করতে পারছে না, হ্যাঁ না? অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে সম্ভব হয় অনেক কিছুই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। যেমন কোনো ছোট একটা পাথর, নুড়ি, হ্যাঁ না, তো সেটা বলা যাবে না যদিও, তবুও আমি বলে দিচ্ছি যে একটা ক্লোজ সিস্টেম হয় যেটার সাথে বাইরের কোনো কিছু কানেক্ট করা যায় না, নির্ভরশীল নয়। আর এটা হচ্ছে ওপেন সিস্টেম। তাহলে ডেভিড স্টোন বলেছিলেন সেটা হচ্ছে ওপেন সিস্টেম। পলিটিক্যাল যে সিস্টেম সেটা হচ্ছে ওপেন সিস্টেম। আর যেহেতু ওপেন সিস্টেম, তাহলে বাইরের বিষয়ও কিন্তু পলিটিক্যাল সিস্টেমকে প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? তার জন্য তিনি ইনপুট আউটপুট মডেল দিলেন। তিনি বললেন যে পলিটিক্যাল সিস্টেম হচ্ছে একটা ব্ল্যাক বক্স, একটা ব্ল্যাক বক্স যে কি করে না, যে ইনপুটকে গ্রহণ করে এবং আউটপুট বের করে। ইনপুট মানে কি? এইটা পলিটিক্যাল সিস্টেম কোথায় রয়েছে? পরিবেশের মধ্যে রয়েছে, এনভায়রনমেন্টে রয়েছে, হ্যাঁ না? পরিবেশের মধ্যে। সেই পরিবেশ থেকে, পরিবেশে কারা থাকে বা সোসাইটিতে কারা থাকে? মানুষ থাকে। মানুষ কিছু ডিমান্ড করে, কিছু সাপোর্ট করে ইনপুট হিসাবে, এবং সেই ইনপুট যায় পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, আর সেই পলিটিক্যাল সিস্টেম পরে আউটপুট বের করে ডিসিশনস বা পলিসি হিসেবে। এটা ছিল ডেভিড স্টোনের ইনপুট আউটপুট মডেল পলিটিক্সকে বোঝার জন্য বা পলিটিক্যাল সিস্টেমকে বোঝার জন্য। কিন্তু এইখানে মানে বাকি বিষয়টা সেইখানে ভিডিওতে বুঝে নেবেন, বড় হয়ে যাবে ভিডিওটা। তো কিন্তু এইখানে একটা সমস্যা ছিল যে ডেভিড স্টোন বললেন যে ইনপুট আসবে ডিমান্ড বা দাবি হিসাবে, সাপোর্ট বা সহযোগিতা হিসাবে, এবং এইখানে একজন গেট কিপার থাকবে বেছে বেছে, যেগুলো মানে সব সব দাবি তো রাজনীতি মানে পলিটিক্যাল সিস্টেম গ্রহণ করতে পারবে না, ওভারলোড হয়ে যাবে। কিছু কিছু দাবি পাঠাবে এখানে, এখান থেকে দিয়ে ডিসিশন প্রসেসিং হবে বা কনভার্জন হবে, তারপরে পলিসি হিসাবে, ডিসিশন হিসাবে এখান থেকে বেরিয়ে যাবে। আবার পরিবেশে বেরিয়ে যাওয়ার পরে সেগুলো আবার ফিডব্যাক হিসাবে জনগণের কাছ থেকে আবার ফিডব্যাক হিসাবে আবার ইনপুট হয়ে যাবে। কিন্তু এই আলোচনায় ডেভিড স্টোন এটা বলতে ভুলে গেছেন যে যখন এখানে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কনভার্জন হবে, হ্যাঁ না, কনভার্জন হবে মানে কি? সেখানে ডিসিশন মেকিং হবে, সিদ্ধান্ত গ্রহণ হবে, ডিসিশন মেকিং। সেই যে ডিসিশন মেকিং করা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেখানে তো পাওয়ার বা ক্ষমতাকে নিয়ে দ্বন্দ্ব বাঁধবে অবশ্যই। ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও কিছু সমস্যা হতেই পারে। তাহলে এই সমস্যাগুলোর বিষয়ে কিছুই ডিসকাস করেননি ডেভিড স্টোন। তিনি ডাইরেক্ট বলেছেন এলো ইনপুট, প্রসেসিং হলো, বেরিয়ে গেল। আর এই সমস্যার কিন্তু দেখা যায় পলিটিক্যাল সিস্টেমে। কেন দেখা যায়? আমরা জানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন অনেক নতুন দেশ তৈরি হতে থাকে, মানে নতুন দেশ স্বাধীন হয়। যেমন আমাদের ভারতও এসছে 1947-এ, হ্যাঁ না, 1947 সালে ভারত স্বাধীন হলো। এরকম চায়না স্বাধীন হলো, তারপরে অনেক দেশ এসছে। তখন কিন্তু এই যে দেশগুলো ছিল না, এই ছোট ছোট দেশগুলো বা কান্ট্রিগুলো, এগুলো কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ, এদেরকে বলা হতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা তৃতীয় বিশ্বের দেশ। এইখানে তখনও পলিটিক্যাল সিস্টেম সেইভাবে ডেভেলপ হয়নি যেভাবে মানে ব্রিটেন কিংবা আমেরিকাতে পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ হয়ে গেছিল উন্নত দেশগুলোতে। সেখানে আমরা ডেভিড স্টোনের যে মডেলকে আমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতাম, যে লিবারাল ডেমোক্রেটিক ডেভেলপড সোসাইটিস যেখানে রয়েছে, না, সেইখানে অলরেডি পলিটিক্যাল সিস্টেম ভালোভাবে কাজ করছে। কিন্তু এই যে নতুন যে ডেভেলপিং কান্ট্রিজগুলো ডেভেলপ হলো, বা নতুন যে বিকাশশীল দেশগুলো তৈরি হলো, যেমন ভারত বলো, চায়না বলো, বিভিন্ন ল্যাটিন আমেরিকান যে দেশগুলো, সেখানে এই ইনপুট আউটপুট মডেল ডেভিড স্টোনের আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম না। যে কারণে
এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এর ডেভেলপমেন্ট হলো বা কাঠামো কার্যগত তত্ত্ব এলো, এবং এরা এসে পলিটিক্যাল সিস্টেমসের মধ্যে, এই যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যারা ডিসিশন মেকিং করে বা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যারা পার্ট, পলিটিক্যাল সিস্টেমের যারা পার্ট কারা কারা, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এরাই তো পলিটিক্যাল সিস্টেমের পার্ট, এদেরকেও স্টাডি করার কথা বলেন এবং তারা কিভাবে কাজ করে সেটার কথাও কিন্তু স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে বলা হয়। আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে ডেভিড স্টোনের লিমিটেশনস ছিল, ডেভিড স্টোনের যে মডেল ছিল সেটা মূলত মানে ডেভেলপড কান্ট্রিজে, মানে যেটা উন্নত দেশ সেখানেই ভালো করে মানে ফাংশনস করতে পারতো বা উন্নত দেশের রাজনীতিকেই ভালোভাবে বিশ্লেষণ করতে পারতো, যেটা উন্নয়নশীল দেশ বা ডেভেলপিং কান্ট্রিজ তাদের বিষয়ে ভালোভাবে মানে ব্যাখ্যা করতে পারতো না রাজনীতিকে, এই কারণে। এবং যে ডেভিড স্টোনের যে থিওরি ছিল সেটা পলিটিক্যাল সিস্টেমে যে ব্ল্যাক বক্স ছিল সেখানে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যারা পার্টিসিপেট করছে, পাওয়ার কনফ্লিক্ট মানে ক্ষমতার যে একটা লড়াই, সেই বিষয়টাকে উপেক্ষা করেছিলেন, তাই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এর ডেভেলপমেন্ট হয়েছে। তো এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি দিয়েছিলেন কে? অ্যালমন্ড এন্ড পাওয়েল। অ্যালমন্ড এন্ড পাওয়েল স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি আমরা পড়ব, ঠিক আছে। এছাড়াও কলেমন এর নাম আমরা পড়ব, ঠিক আছে। তো পাওয়েলের নাম যেহেতু আমাদের সিলেবাসে দেওয়া আছে তাই আমরা বেশি করে পাওয়েলকে জোর দিব। তো এইখানে মূলত আমাদের তিনটি জিনিস পড়তে হবে। কি? প্রথমে আমরা পড়ব স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এর বৈশিষ্ট্যগুলো কি কি, স্ট্রাকচার মানে কি, ফাংশন মানে কি, স্ট্রাকচার আর ফাংশনগুলোকে ডিসকাস করলেই চ্যাপ্টার শেষ। তো প্রথমে আমরা দেখি যে পলিটিক্যাল সিস্টেম বলতে অ্যালমন্ড এন্ড পাওয়েল কি বুঝেছেন, মানে পলিটিক্যাল সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো অ্যালমন্ড এন্ড পাওয়েল কি বলেছেন সেগুলো আলোচনা করি। তো ভিডিওটি শুরু করার প্রথমেই বা একটু 1 মিনিট সময় নিয়ে নিই একটা ইনফরমেশনের জন্য। সেটা হচ্ছে যে আমরা ডিসাইড করেছি বা ঠিক করেছি যে আমাদের চ্যানেলে সম্পূর্ণ এসএলএসটি যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস রয়েছে সেই এসএলএসটি সিলেবাসের পুরো ভিডিও লেকচার আমরা প্রোভাইড করে দেব আমাদের চ্যানেলে পুরো ফ্রিতে আমরা এসএলএসটির সম্পূর্ণ ভিডিও লেকচার প্রোভাইড করে দেব এবং অগাস্টের মধ্যেই সিলেবাস কভার হয়ে যাবে আশা করছি, চেষ্টা করব। আর এই যে ভিডিও লেকচারগুলো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, এর যদি নোটস ডাউনলোড করতে চান তাহলে নোটসগুলো কিন্তু ফ্রিতে প্রোভাইড করতে পারছি না, কারণ আপনারাও শিক্ষক, আপনারা জানেন একটা নোটস রেডি করতে কতটা পরিশ্রম এর প্রয়োজন হয়। তো আমি অনেক ভেবেচিন্তে ডিসাইড করেছি যে 599 রুপিজে পুরো এসএলএসটির নোটস, পুরো এসএলএসটি যে নোটস আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ সিলেবাসের নোটস, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। কিন্তু একসাথে আপনারা নোটসগুলো পাচ্ছেন না, প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা নোটসগুলো পেয়ে যাবেন। ভিডিও আপলোড হলো, নোটসগুলো পেয়ে যাবেন 599 রুপিজে। আর নোটসগুলো মানে কোয়ালিটি বলতে আপনারা মানে ডেমো একটা দিয়ে দিয়েছি, নিচে ডেসক্রিপশান থেকে ডেমো নোটস দেখতে পারেন, নোটসগুলো দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কী ধরনের, বেশি কিছু ডিসকাস করব না, ঠিক আছে। তো অবশ্যই চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি আমার জন্য সাহায্যই বলতে পারেন, যে আমার পরিশ্রমের জন্য আর কি, চাইলে নোটসগুলো ডাউনলোড করতে পারেন। তো নোটস রিলেটেড কোনো সমস্যা হলে অবশ্যই 6297184911 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবেন, কারণ হয়তো ব্যস্ততার কারণে ফোন নাও তুলতে পারি, তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর পুরো সিলেবাস তো কভার হয়ে যাবে, ঠিক আছে। আমরা ভিডিও শুরু করি। তাহলে কি হলো, স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এলো। তাহলে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এর বিষয়ে, আচ্ছা এই নোটসগুলো এমনভাবে রেডি করা হয়েছে যে এখানে প্রথমে ডিটেলসে আলোচনা করা হয়েছে, এরপরে শর্ট নোটসের মতো করে আলোচনা করা হয়েছে এখানে, দিয়ে আবার বাংলাতে এর মানে নোটসগুলো তো বাংলাতেও করা রয়েছে নিচে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। বাংলাতেও রয়েছে, ইংরেজিতেও রয়েছে নোটসগুলো, চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তো দেখি স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। তো
তো দেখো এই যে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি রয়েছে না, এটি পলিটিক্যাল অ্যানালাইসিসেরই একটি পার্ট। আগের ভিডিওতে বলেছিলাম পলিটিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে। তো স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি প্রথমে কোথায় এসেছিল, যেমন সিস্টেমস থিওরি বায়োলজিতে এসেছিল প্রথমে, সেই রকম টাইপেরই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি বা কাঠামো কার্যগত তত্ত্ব প্রথমে অ্যানথ্রোপোলজিতে এসেছিল। অ্যানথ্রোপোলজি থেকে, মানে অ্যানথ্রোপোলজি দুজনের নাম মনে রাখবেন, ইম্পর্টেন্ট, যে রেডক্লিফ ব্রাউন অ্যান্ড মেলিনস্কি, ব্রনিসলো মেলিনস্কি, যাই হোক, মেলিনস্কি অ্যান্ড রেডক্লিফ ব্রাউন অ্যানথ্রোপোলজিতে এই স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ বা কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনা করতেন, সেই অ্যাপ্রোচকে প্রয়োগ করেছিলেন। আর সেই অ্যানথ্রোপোলজি থেকে, মানে রেডক্লিফ ব্রাউন অ্যান্ড মেলিনস্কির পর সেটি এই সোশিওলজিতে আসে। সোশিওলজিতে কিছু কিছু থিঙ্কার্সের নাম মনে রাখবেন, টেলকট পার্সন, রবার্ট মার্টন, মেরিয়ন লেভি। তো এদের নাম অ্যাকচুয়ালি মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। একজনের নাম টেলকট পার্সন বললেও হবে, কিন্তু রেডক্লিফ ব্রাউন অ্যান্ড মেলিনস্কি, এদের নাম মনে রাখবেন যে কোথা থেকে প্রথম স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এলো, যে অ্যানথ্রোপোলজি থেকে। অ্যানথ্রোপোলজিতে কে প্রথম ব্যবহার করেছিলেন, যে রেডক্লিফ ব্রাউন অ্যান্ড মেলিনস্কি। এরপরে সোশিওলজিতে কে অ্যাপ্লাই করেছিল, এটা আসার চান্স তেমন একটা নেই, এটা হয়তো নেট কোশ্চেনে আসতে পারে, মানে যেটা হায়ার স্টাডিজের এই এক্সামে আসার চান্স প্রায় নেই। তো আমি এখানে সব কভার করে দিচ্ছি, পুরো ডিটেলসে লেখা রয়েছে, তো আপনারা নেটের জন্য এটাই মানে পড়তে পারেন। তো টেলকট পার্সন সোশিওলজিতে, মানে টেলকট পার্সন, রবার্ট মার্টন অ্যান্ড মেরিয়ন লেভি, এরা ইউজ করেছিলেন। এরপরে সোশিওলজি থেকে কি করলেন না, গ্যাব্রিয়েল অ্যালমন্ড কি করলেন, তিনি পলিটিক্যাল সায়েন্সে নিয়ে এলেন এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি বা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ বা কাঠামো কার্যগত একক তত্ত্ব। তো এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি পলিটিক্যাল সায়েন্সে কবে এসেছিল, এটা 1950s পর, 1950-60s পর এসেছিল, বুঝতে পারছো তো। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পরে এই কাঠামো কার্যগত তত্ত্ব ডেভেলপ হয়েছিল। তো এর আইডিয়া, কাঠামো কার্যগত একক কি বললে, তার মূল কথা কি, কাঠামো কার্যগত এর মানে হচ্ছে, কাঠামো কার্যগত তত্ত্ব এক্সপ্লেন করতে চায় how political systems maintain themselves and adapt by examining their structures and the functions these structures perform। কাঠামো কার্যগত মানে যে তত্ত্ব, সেটা বলে যে পলিটিক্যাল সায়েন্সে, পলিটিক্সের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ না, পলিটিক্যাল সিস্টেমসের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলো কিছু কিছু ফাংশনস করে বা কাজ করে, কিছু কাঠামো রয়েছে, তারা কিছু কাজ করে। তো এই কি কাঠামো রয়েছে, কি কাজ করেছে, সেটা আলোচনা করব। তার আগে আমরা বুঝে নিই যে কাঠামো মানে কি, স্ট্রাকচার মানে কি। The basic principle of this theory is that every system has some structure, প্রত্যেকটা সিস্টেমের কিছু কাঠামো রয়েছে, আর সেই কাঠামো কিছু কাজ করে, যেটা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সার্ভাইভাল অফ দ্য সিস্টেম। আর সে কিসের জন্য কাজ করে কাঠামোটা, যাতে সেই সিস্টেমটা সার্ভাইভ করতে পারে, মানে বেঁচে থাকতে পারে। তাহলে পলিটিক্যাল সিস্টেমেরও কিছু কিছু মানে কি বলবো, স্ট্রাকচার থাকবে, যে স্ট্রাকচারগুলো কিছু ফাংশনস করবে, যাতে পলিটিক্যাল সিস্টেমটাও সার্ভাইভ করতে পারে বা পলিটিক্যাল সিস্টেমটা ধ্বংস না হয়ে যায়। বুঝতে পারছো? কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে সেটি কভার করে দিব। তাহলে স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার বলতে দোজ হুইচ কনস্টিটিউট দ্য পলিটিক্যাল সিস্টেম। স্ট্রাকচার মানে যেগুলো পলিটিক্যাল সিস্টেমকে তৈরি করে, সেটাই হচ্ছে স্ট্রাকচার বা কাঠামো। তাহলে স্ট্রাকচারের মধ্যে কি পড়ে, যত ধরনের ইনস্টিটিউশনস রয়েছে, যত ধরনের অর্গানস রয়েছে অর অ্যারেঞ্জমেন্ট রয়েছে পলিটিক্যাল সিস্টেমসের মধ্যে, সেগুলো সবই স্ট্রাকচারসের মধ্যে পড়ে। ইন পলিটিক্যাল সায়েন্স, স্পেশালি in structural functional analysis, structure doesn't just mean physical building or officials। মানে কি, যখন আমরা কাঠামো কার্যগত
তত্ত্ব পড়বো সেইখানে যখন আমরা স্ট্রাকচার কথাটা বলবো না, যে কাঠামোর কথা বলবো, তখন মানে এটা নয় যে একটা হচ্ছে পার্লামেন্ট যে বিল্ডিং, হ্যাঁ না, আমাদের লোকসভা বা রাজ্যসভার যে বিল্ডিং সেটা স্ট্রাকচার, সেরকম কিছু না। মানে কোনো ফিজিক্যাল বিল্ডিং যে স্ট্রাকচার হবে অন্য কিছু স্ট্রাকচার হবে না, এরকমটা কিন্তু নয়। ইট মিনস সেট অফ রুলস, ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশনস, এরা সব কিছুই কিন্তু স্ট্রাকচারের মধ্যে পড়ে। মানে শুধুমাত্র বিল্ডিংটা যেটা আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং, সেটা ছাড়াও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্ট্রাকচার রয়েছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। বুঝতে পারছো তো, শুধু ফিজিক্যাল বিল্ডিং নয় যেটা দেখতে পাচ্ছি, তাছাড়াও আলাদা মানে রয়েছে স্ট্রাকচার। যেমন এখানে পার্লামেন্ট বলা হয়েছে না, পার্লামেন্ট একটা দেখতে পাই পার্লামেন্টকে, সে কি করে, তার ফাংশনস হচ্ছে আইন তৈরি করা, তাহলে স্ট্রাকচার রয়েছে, তার কাজ রয়েছে। সেরকম যদি আমি পলিটিক্যাল পার্টিজ বলি, রাজনৈতিক দল, তার কোনো আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, তাহলে রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দলও কিন্তু কাজ করছে, হ্যাঁ না। তাহলে কি কাজ করছে রাজনৈতিক দল? ইন্টারেস্ট এগ্রিগেশন করছে, তাদের ইন্টারেস্ট এগ্রিগেশন। কি ইন্টারেস্ট এগ্রিগেশন একটু পরে বলে দেব। এরপরে যদি আমি দেখি জুডিশিয়ারিও কাজ করছে, কি কাজ করছে, তারা রুল এডজুডিকেশন করছে, এগুলো কি আমরা একটু পরে ডিসকাস করছি। তাহলে এটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি, কাঠামো কার্যগত তত্ত্বে স্ট্রাকচার বা কাঠামো বলতে কোনো ফিজিক্যাল যে কোনো ইনস্টিটিউশনস নয়, কোনো ফিজিক্যাল ইনস্টিটিউশনস নয়, কোনো যে মানে ফিজিক্যাল মানে কি বুঝতেই পারছেন, যে ফিজিক্যাল ইনস্টিটিউশনস মানে যেটা আমরা দেখতে পাই ধরতে পারি, সেরকম কিছু ব্যাপার না। এখানে কিন্তু যেটা মানে কোনো অর্গানাইজ সোসাইটিও থাকতে পারে স্ট্রাকচারের মধ্যে। আর ফাংশনস মানে কি, ফাংশনস কুড বি ডিফাইন্ড অ্যাজ আউটকামস অ্যান্ড আউটপুটস অর কনসিকুয়েন্সেস অফ দ্য ওয়ার্কিং অফ দ্য স্ট্রাকচার। আর ফাংশন মানে হচ্ছে কাঠামো কার্যগত তত্ত্বে স্ট্রাকচার যে কাজ করলো, যেমন লেজিসলেচার যে কাজ করলো, আইন তৈরি করলো, সে আইন তৈরি করাটা হচ্ছে এই লেজিসলেচারের ফাংশন। বুঝতে পারছো? ফাংশনস আর দ্য অ্যাক্টিভিটিজ পারফর্মড বাই দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার বা কাঠামো যে কাজ করে সেই কাজটাকে বলা হয় ফাংশনস বা কার্য। বুঝতে পারছো? এটাই তো এখানে যেমন রুল মেকিং হচ্ছে একটা কার্য, ফাংশন, রুল অ্যাপ্লিকেশন, রুল এডজুডিকেশন, এগুলা কি, এগুলো হচ্ছে ফাংশন। আর এর এর এই যে এই ফাংশনগুলো কে করে, এক্সিকিউটিভ করে, তাহলে এক্সিকিউটিভ হচ্ছে স্ট্রাকচার। লেজিসলেচার করে, তাহলে লেজিসলেচারও হচ্ছে স্ট্রাকচার, এক্সিকিউটিভের স্ট্রাকচার, জুডিশিয়ারিও স্ট্রাকচার। তাহলে এরা স্ট্রাকচার, এরা এই কাজগুলো করছে, এগুলো হচ্ছে ফাংশনস। আশা করছি বুঝতে পারছেন। তাহলে কাঠামো কি, কার্য কি বুঝে গেলাম। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য। গ্যাব্রিয়েল অ্যালমন্ড পলিটিক্যাল সিস্টেম বলতে কি বুঝেছেন? আমরা তো পলিটিক্যাল সিস্টেম বিষয়ে পড়ছি না, যে গ্যাব্রিয়েল অ্যালমন্ড পলিটিক্যাল সিস্টেম বলতে কি বুঝেছেন। প্রথমে গ্যাব্রিয়েল অ্যালমন্ড আরেকজন থিঙ্কার, তার নাম জে.এস. কলেমান। তো গ্যাব্রিয়েল অ্যালমন্ড অ্যান্ড জে.এস. কলেমান দুজন মিলে একটা বই লিখেন, তার নাম হচ্ছে দ্য পলিটিক্স অফ দ্য ডেভেলপিং এরিয়াস 1960। দ্য পলিটিক্স অফ দ্য ডেভেলপিং এরিয়াস, এই বইতে পলিটিক্যাল সিস্টেমের, রাজনৈতিক ব্যবস্থার 4টে বৈশিষ্ট্য দিয়েছিলেন। 4 কি ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল সিস্টেম। কি কি বৈশিষ্ট্য দিয়েছিলেন? তিনি বলেছিলেন বা তারা বলেছিলেন পলিটিক্যাল সিস্টেম এর বিষয়ে, এগুলো মনে রাখবেন। অল পলিটিক্যাল সিস্টেমস হ্যাভ পলিটিক্যাল স্ট্রাকচার, মানে কি, প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থার, পলিটিক্যাল সিস্টেমের রাজনৈতিক কাঠামো রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থার রাজনৈতিক কাঠামো রয়েছে। In every political system there are certain structure which performs different functions. Some are personalized and others less personalized. তাহলে প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থার কিছু কিছু কাঠামো রয়েছে, তারা তাদের কাজ করে। এরপরে সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে
দ্য সেম ফাংশনস আর পারফর্মড ইন অল পলিটিক্যাল সিস্টেমস। এখন সমাজে অনেক ধরনের পলিটিক্যাল সিস্টেমস থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল সিস্টেমসই প্রায় একই ধরনের কাজ করে। বুঝতে পারছো? সেম ফাংশনস আর পারফর্মড ইন অল পলিটিক্যাল সিস্টেম। সমাজে অনেক ধরনের রাজনৈতিক ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সব ধরনের রাজনৈতিক ব্যবস্থা একই ধরনের কাজ করে। যেমন ইন্ডিয়ায় এক ধরনের পলিটিক্যাল সিস্টেম রয়েছে, আমেরিকাতে এক ধরনের পলিটিক্যাল সিস্টেম রয়েছে, অস্ট্রেলিয়াতে এক ধরনের পলিটিক্যাল সিস্টেম রয়েছে, কিন্তু তাদের সবার কাজ একই ধরনের। কি করে তারা? আইন তৈরি করে, দেশে মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, শৃঙ্খলা বজায় রাখে, এগুলোই কাজ। কিন্তু তাদের সিস্টেম আলাদা হতে পারে। হয়তো সেখানে পলিটিক্যাল সিস্টেম কোথাও ধরো ডেমোক্রেটিক না হয়ে কোথাও অথরিটেটিভ গভর্নমেন্টও রয়েছে। ঠিক আছে? তো থার্ড যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অল পলিটিক্যাল স্ট্রাকচারস আর মাল্টিফাংশনাল। রাজনৈতিক ব্যবস্থায় পলিটিক্যাল সিস্টেমে যে স্ট্রাকচারগুলো রয়েছে না, প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থার স্ট্রাকচার রয়েছে, সে প্রত্যেকটা স্ট্রাকচার বিভিন্ন ধরনের কাজ করে। এমনটা নয় যে একটা স্ট্রাকচার একই কাজ করছে। বুঝতে পারছো কিছু? একটা স্ট্রাকচার অনেক ধরনের কাজ করতে পারে। All the political structures, whether of Western or non-Western societies, perform multiple functions, মানে অনেক ধরনের কাজ করে। আর 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে all political systems are culturally mixed system। আর প্রত্যেকটা রাজনৈতিক সিস্টেম হচ্ছে মিক্সড মানে মিশ্র ব্যবস্থা, মানে সেখানে অনেক কিছু মিক্সচার দেখা যায় সেই ব্যবস্থার মধ্যে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে এলমন্ড এন্ড কলেমন যাই বলতে পারেন, 4টা বৈশিষ্ট্য দিয়েছিলেন রাজনৈতিক ব্যবস্থার। তাহলে রাজনৈতিক ব্যবস্থার এই বইটার নাম মনে রাখবেন, এলমন্ড এন্ড কলেমন, দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াজ 1960s। এইখানে তারা পলিটিক্যাল সিস্টেমের 4টি বৈশিষ্ট্য দিয়েছেন। সেটা হচ্ছে কি, অল পলিটিক্যাল সিস্টেমস, মানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক কাঠামো রয়েছে, আর প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থা প্রায় একই ধরনের কাজ করে, আর প্রত্যেকটা রাজনৈতিক কাঠামো বিভিন্ন ধরনের কাজ করে, একটাই কাজ করে না, মাল্টি ফাংশনাল, মানে বিভিন্ন কাজ করতে পারে। আর প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে মিক্সড ব্যবস্থা বা মিশ্র ব্যবস্থা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এলমন্ড এন্ড পাওয়েল রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমকে আরও 3টি, মানে পলিটিক্যাল সিস্টেমের আরও 3টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। যে রাজনৈতিক ব্যবস্থা কি, রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে 3 রকম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম ইজ কম্প্রিহেন্সিভ বা ওয়াইড, মানে রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে অনেক ব্যাপক। মানে বুঝতে পারছো তো? অনেক বড় রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে অনেক বড়, যার মধ্যে অনেক সাবসিস্টেম রয়েছে। সাবসিস্টেম মানে অনেক ছোট ছোট সিস্টেম রয়েছে। যেমন আমাদের হিউম্যান বডির মধ্যে কি একটা বড় সিস্টেম, তার মধ্যে সাবসিস্টেম বললাম আমি, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। সেরকম পলিটিক্যাল সিস্টেমও অনেক বড়, একটা ব্যাপক, তার মধ্যে অনেক সিস্টেম রয়েছে। যেমন ইকোনমিক সিস্টেম পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই পড়ে, এগ্রিকালচারাল সিস্টেম, হেলথ সিস্টেম, সব কিছুই আরও অনেক সিস্টেম রয়েছে যারা পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই পড়ে। বুঝতে পারছো? তাহলে এটি খুব ওয়াইড বা ব্যাপক ব্যবস্থা। আবার এই ব্যবস্থা এবং বাকি যে ব্যবস্থা বললাম, এই যে ইকোনমিক ব্যবস্থা বা এগ্রিকালচারাল ব্যবস্থা, মানে কৃষি ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা, এদের মধ্যে এদের থেকে রাজনৈতিক ব্যবস্থার একটাই পার্থক্য। সেটা কি পার্থক্য? যে রাজনৈতিক ব্যবস্থা ডিসিশন মেকিং করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু এই ব্যবস্থাগুলো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। বুঝতে পারছো? তাহলে প্রথম যে বৈশিষ্ট্য এলমন্ড এন্ড পাওয়েল বলেছেন রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে, যে রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে অনেক ব্যাপক বা বিস্তর বা কম্প্রিহেন্সিভ। মনে রাখবে, ইম্পর্টেন্ট, হ্যাঁ না? 3টা যে বৈশিষ্ট্য বলেছেন এলমন্ড এন্ড পাওয়েল। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, মানে কি প্রত্যেকটা ব্যবস্থা একে অপরের সাথে
ইন্টারডিপেন্ডেন্ট বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একে অপরের সাথে যুক্ত। একটা সিস্টেমে কিছু সমস্যা হলে অন্য সিস্টেমে তার প্রভাব পড়ে। বুঝতে পারছেন কিছু? All the subsets of the broader social systems are so well knitted and interdependent that a change or minor or major change in any one subset would brought a change in the other subset. একটা সিস্টেমে প্রবলেম হলে সাবসিস্টেমে অন্য একটা সাবসিস্টেমও প্রবলেম হয় বা তার পরিবর্তন হয়। আগেই ডিসকাস করে নিয়েছি। লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে 3 নম্বর, বাউন্ডারিজ। The limits where the arena of one subsystem ends and others start, মানে কি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বাউন্ডারি রয়েছে, যে যতগুলো সাবসিস্টেম, যেমন হেলথের একটা সাবসিস্টেম রয়েছে, হ্যাঁ না, বললাম এগ্রিকালচার একটা সাবসিস্টেম রয়েছে, আবার বললাম আমি হেলথ, এগ্রিকালচার, তারপরে ইকোনমিক একটা সাবসিস্টেম রয়েছে। তো কোথায় এই ইকোনমিক সিস্টেমের যে সাবসিস্টেমের মানে ক্ষেত্র শেষ হচ্ছে আর ইকোনমি সেখানে কাজ করতে পারবে না, এরকম বাউন্ডারি রয়েছে। যেমন ইকোনমিক সিস্টেম ডিসিশন মেকিং করতে পারবে না, সিদ্ধান্ত গ্রহণ নিতে পারবে না সমাজের জন্য ভালো মন্দ। এগ্রিকালচার সিস্টেমও ডিসিশন মেকিং করতে পারবে না, এটা কেবলমাত্র পলিটিক্যাল সিস্টেম করতে পারবে। বুঝতে পারলেন কিছু? এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এর বিষয়ে কি বৈশিষ্ট্য আমরা দেখলাম? অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম। প্রথমে তো অ্যালমন্ড অ্যান্ড কলেমন 4টে বৈশিষ্ট্য বলেছেন, যে প্রত্যেকটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কাঠামো রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, আর প্রত্যেকটা পলিটিক্যাল সিস্টেম একই ধরনের কাজ করে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কাঠামো বিভিন্ন ধরনের কাজ করতে পারে। আর 4 নম্বর বৈশিষ্ট্য আমরা পড়লাম যে প্রত্যেকটা পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে মিক্সড ব্যবস্থা বা মিশ্র ব্যবস্থা। এরপরে আমরা পড়লাম অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল পলিটিক্যাল সিস্টেমকে আরও 3 ভাগে ভাগ করেছেন। প্রথম যেটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম হচ্ছে অনেক কম্প্রিহেন্সিভ বা ব্যাপক। পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অনেক ধরনের সাবসিস্টেম রয়েছে, সব কিছুই ইনপুট ফাংশনস আর আউটপুট ফাংশন, সব ফাংশনস পলিটিক্যাল সিস্টেমের মধ্যে রয়েছে না, তাই পলিটিক্যাল সিস্টেম অনেক বড়। এরপরে কি পলিটিক্যাল সিস্টেম ইন্টারডিপেন্ডেন্স, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যা যা সাবসিস্টেম রয়েছে তারা সবাই একে অপরের সাথে ইন্টারডিপেন্ডেন্স, আত্মনির্ভরশীল, আত্মনির্ভরশীল ইন্টারডিপেন্ডেন্স মানে নির্ভরশীল একে অপরের সাথে। আর 3 নম্বর পড়লাম যে বাউন্ডারিজ, প্রত্যেকটা সাবসিস্টেমের বাউন্ডারি রয়েছে, সীমা রয়েছে। বুঝতে পারছো? এখন এইখানে দুটো বইয়ের নাম লেখা আছে, এই বইয়ের নামগুলো বিশেষ করে এইটা তো মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ 1966, এটা অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের বইয়ের নাম। এই বইতে তারা তাদের থিওরি দিয়েছেন বা স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এর বিষয়ে বলেছেন। কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ। ঠিক আছে, এরপরে আমরা দেখি মানে স্ট্রাকচারাল ফাংশনাল বিষয়ে যে ইনপুট আউটপুট মডেল দিয়েছিলেন সেইটুকু বিষয় পড়লে আমাদের মোটামুটি কমপ্লিট। তো এখন আমি একটা কথা বলে রাখি যে আমরা এত ডিটেলসে পড়াশোনা করছি তাই না, কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন এমসিকিউ তো আসবে, সেখানে কিছু জিনিস পড়লেই হয়ে যাবে। কিন্তু আমি এত ডিসকাস কেন করছি? যাতে আপনাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি হয়ে যায় যদি কারো না থাকে, আর যদি থাকে তো ভালোই, নোটসটা পড়লে হয়ে যাবে, কিছু কিছু বুলেট পয়েন্ট পড়লেই হয়ে যাবে। তো কেন? কারণ ভাইবা হবে না বা ডেমো ক্লাস হবে, সেখানে এগুলো কাজে লাগবে, তার জন্য এত ডিসকাস। তাহলে কি না, ডেভিড স্টোনের মতোই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলও কিন্তু ইনপুট আর আউটপুট ফাংশনস দিয়েছেন। তাহলে পলিটিক্যাল সিস্টেমের বা রাজনৈতিক ব্যবস্থা কিছু কাজ করে, কি কাজ করে না, অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল বলেন 2 ধরনের কাজ করে, একটা হচ্ছে ইনপুট কাজ আর একটা হচ্ছে আউটপুট কাজ। ঠিক আছে, functions of the political system, অ্যালমন্ড identified 2 broad categories of functions, 2 ধরনের কাজকে আইডেন্টিফাই করেছেন। প্রথম হচ্ছে ইনপুট কাজ, রাজনৈতিক ব্যবস্থা কি ধরনের কাজ করে? ইনপুট কাজ করে, মানে কিছু কিছু ইনপুট করে যাকে আমরা স্ট্রাকচার বলতে পারবো। হ্যাঁ, তাহলে যে ইনপুট ফাংশনস রয়েছে অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের,
তাকে আমরা স্ট্রাকচার বলতে পারবো, আর যে আউটপুট রয়েছে তাদেরকে আমরা ফাংশনস বলতে পারবো। বুঝতে পারছো? ইনপুট ফাংশনস গুলোকে বলতে পারবো আমরা স্ট্রাকচার, এবং আউটপুট ফাংশনস গুলোকে আমরা বলতে পারবো ফাংশনস। তাহলে এই যে ইনপুট ফাংশনস কি কি আমরা কি পড়েছিলাম, ডেভিড স্টোনের ইনপুট ফাংশনস ছিল ডিমান্ড এন্ড সাপোর্ট, কিন্তু অ্যালমন্ড এন্ড পাওয়েলের ক্ষেত্রে ইনপুট ফাংশনস হচ্ছে 4 ধরনের। ঠিক আছে, 4 ধরনের। সেটা কি? প্রথম হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন এন্ড পলিটিক্যাল রিক্রুটমেন্ট। আচ্ছা, এই ইনপুট ফাংশনস গুলো কি? These are functions through which demands and supports enter the political system. তাহলে এই যে ইনপুট ফাংশনস হচ্ছে মানে ইনপুট কাজ হচ্ছে সেই ধরনের কাজ যেগুলো কি করে না ডিমান্ড তৈরি করে আর সাপোর্ট তৈরি করে, যার কথা ডেভিড স্টোন বলেছিলেন। আর এই ডিমান্ড আর সাপোর্টগুলো কি হয়? এগুলো যায় পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। তাহলে কোথা থেকে যাবে এই ডিমান্ড এন্ড সাপোর্ট, কিভাবে তৈরি হবে এই ডিমান্ড এন্ড সাপোর্ট, ডেভিড স্টোন কিন্তু বলেননি। সেটা স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে অ্যালমন্ড এন্ড পাওয়েল বলেছেন। অ্যালমন্ড এন্ড পাওয়েল বলছেন যে এই যে ডিমান্ড, এই যে সাপোর্ট, এগুলা তৈরি হয় পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমে, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে বা রিক্রুটমেন্টের মাধ্যমে। কিভাবে তৈরি হয় না, পলিটিক্যাল সোশ্যালাইজেশন মানে কি? যখন পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ ইন্ডিভিজুয়ালস অ্যাকোয়ার দ্য ভ্যালুজ, বিলিফ, আইডিয়াস অ্যান্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার টুয়ার্ডস এ পলিটিক্যাল সিস্টেম। একটা রাজনৈতিক ব্যবস্থার প্রতি ব্যক্তিদের, হ্যাঁ না, একটা রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিভিন্ন ব্যক্তিদের যে চিন্তা ভাবনা, তাদের যে মূল্যবোধ, তাদের যে বিশ্বাস, তাদের যে ধারণা, সেই ধারণাগুলাকেই বলা হয় পলিটিক্যাল সোশ্যালাইজেশন। হাউ পিপল লার্ন পলিটিক্যাল ভ্যালুজ এন্ড আর সিলেক্টেড ফর রোলস, এটাই হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। যখন আমরা রাজনীতির বিষয়ে জানবো তখন আমাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন হবে, যে এখন রাজনীতিতে কি হচ্ছে, কোন পার্টিকে খারাপ খারাপ কথা বলছে। বর্তমান রাজনীতি সেটাই হয়, কিছু মনে করবেন না। যাই হোক, তো কোন পার্টি বলছে আমি ভোটে জিতলে এত কিছু দিব আর কি, ফ্রিতে প্রোভাইড করব, কোন পার্টি বলছে এত কিছু। এই যে আমরা জানছি, তাহলে আমরা পলিটিক্যালি সোশ্যালাইজ হচ্ছে। বাট ইন পলিটিক্যাল সায়েন্স একটু আলাদা রকম, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন বিষয়টা একই, যে পলিটিক্সে কি হচ্ছে সেটা জানা, পলিটিক্সের বিষয়ে ধারণা হওয়া। তো কিভাবে হয় পলিটিক্যাল সোশ্যালাইজেশন? পলিটিক্যাল সোশ্যালাইজেশন কাদের মাধ্যমে হয় পলিটিক্যাল সোশ্যালাইজেশন না, অ্যালমন্ড এন্ড পাওয়েল বলছেন প্রথমে হয় ফ্যামিলিয়ার মাধ্যমে। আমাদের যে পরিবার রয়েছে না, সেই পরিবার থেকে আমাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন হয়। কিভাবে? আমরা পরিবার থেকেই জানতে পারি, প্রথমে আমাদের কি হয়, আমরা পরিবারে থাকি, পরিবার থেকেই জানতে পারি যে এই ধরনের যে লোক রয়েছে, কাস্টের একটা গ্রুপ রয়েছে, সেই কাস্টের গ্রুপ এই ধরনের হয়। মানে বুঝতে পারছেন কিছু? পলিটিক্সে কি রয়েছে? শুধু নেতাদের ভাষণ না, পলিটিক্সের মধ্যে রিলিজিয়নও রয়েছে, পলিটিক্সের মধ্যে জাতীয় রয়েছে, পলিটিক্সের মধ্যে ডিসিশন মেকিংও রয়েছে, পলিটিক্সের মধ্যে অনেক কিছু রয়েছে। যখন আমরা পরিবারের মধ্যে থাকি, পরিবারের মধ্যে আমরা প্রথমবার জানতে পারি কিসের বিষয়ে? পরিবারের মধ্যে আমরা প্রথমবার জানতে পারি বিভিন্ন ধর্মের বিষয়ে, যে আমি কোন ধর্মে জন্ম হয়েছি আর অন্য কি ধর্ম রয়েছে, আমি কোন জাতিতে জন্ম হয়েছি, অন্য কি জাতি রয়েছে, তাদের সাথে আমার কি ধরনের ব্যবহার করা উচিত। বুঝতে পারছো কিছু? আমরা ফ্যামিলিতেই জানতে পারি প্রথমবার যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী আসছে, আমাদের পরিবার থেকে আমরা জানতে পারি। মানে সোশ্যালাইজেশন হচ্ছে আর কি, মানে পরিবার থেকে আমরা জাতি, ধর্ম, একজন মহিলার প্রতি আমরা কি ধরনের ব্যবহার করব, সেটাও আমরা আমাদের পরিবার থেকেই শিখি, ফ্যামিলি থেকে, না? তাহলে ফ্যামিলি হচ্ছে বা পরিবার হচ্ছে প্রথম এজেন্ট
যেখান থেকে আমাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য হয় না, এগুলো মনে রাখবে যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন কিভাবে হয়, ফ্যামিলি থেকে হয়, পরিবার থেকে হয়। তারপরে পিয়ার গ্রুপস, আমাদের যে বন্ধুর গ্রুপস, বন্ধুর দল, হ্যাঁ না, আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে শিখি রাজনীতির বিষয়ে। তারপরে আমাদের স্কুল, বিদ্যালয়, তারপরে আমাদের কলেজ, বিভিন্ন রিলিজিয়াস ইনস্টিটিউশনস যেমন চার্চ, মন্দির, এখান থেকেও আমরা কিন্তু রাজনীতি শিখি বা পলিটিক্যাল সোশ্যালাইজেশন আমাদের হয়। তাহলে ফার্স্ট যে মানে ইনপুট ফাংশন সেটা হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। আর রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট মানে কি? রিক্রুটমেন্ট মানে হচ্ছে ইট ইজ কনসার্নড উইথ হাউ সিটিজেন্স আর রিক্রুটেড ইনটু ভেরিয়াস রোল অফ দ্য পলিটিক্যাল সিস্টেম। রাজনীতি ব্যবস্থার মধ্যে যে বিভিন্ন কাজকর্ম রয়েছে সেই কাজকর্মের মধ্যে কিভাবে বিভিন্ন মানুষ যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে রিক্রুটমেন্ট। বুঝতে পারছো কিছু? Recruitment, it refers to how members of the society are recruited and inducted into the socialized roles of the political system provided training। আচ্ছা, সেই বিষয়টা এখানে লেখা রয়েছে। তাহলে প্রথম ইনপুট ফাংশনস হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন এন্ড রিক্রুটমেন্ট। সেকেন্ড ফাংশনস হচ্ছে ইনপুট ফাংশনস ইন্টারেস্ট আর্টিকুলেশন। ইন্টারেস্ট আর্টিকুলেশন মানে হচ্ছে স্বার্থর মানে আত্মপ্রকাশ বা বহিঃপ্রকাশ, মানে এক্সপ্রেশন অফ ডিমান্ডস বাই ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস। আমরা যে দাবি করব পলিটিক্যাল সিস্টেমকে, কি দাবি করব, কি বিষয়ে দাবি করব, আমাদের কি স্বার্থ রয়েছে, সেই স্বার্থগুলোকে প্রথমে আমাদেরকে তুলে ধরতে হবে, তাদেরকে আর্টিকুলেট করতে হবে, হ্যাঁ না, তাদেরকে জাগরিত করতে হবে। সেটাই হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন। সমাজে কিছু এজেন্সি রয়েছে, বুঝতে পারছেন, কিছু এজেন্সি রয়েছে যারা কি করে মানুষের যা যা দরকার বা আমাদের যে ব্যক্তি মানুষের বা সাধারণ মানুষের যা যা প্রয়োজনীয় জিনিস রয়েছে বা প্রয়োজনীয় বিষয় রয়েছে বা জরুরি বিষয় রয়েছে সেগুলোকে এক্সপ্রেস করে কার সামনে? পলিটিক্যাল সিস্টেমের সামনে, যে এই সব বিষয়গুলো হচ্ছে আমাদের দরকার। আমাদের এই সাইডে এখন আমি ধরে যদি বলে আর কি, যে যার সাইডে ধরো আমাদের কি দরকার, এখন ভাতা দরকার সবার, সরি, তো সবার চাকরি দরকার, না না ভাতা চাই, তো চাকরি দরকার। তাহলে এই যে চাকরি আমরা চাইছি, এটা আমাদের ইন্টারেস্ট, এটা আমরা এক্সপ্রেস করছি, হ্যাঁ না। তাহলে এটাই হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন। যখন আমরা আমাদের যে ডিমান্ড রয়েছে সেটাকে এক্সপ্রেস করি, যা যা প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোকে এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন। আর এই ইন্টারেস্ট আর্টিকুলেশন কাদের মাধ্যমে হয়? ইন্টারেস্ট গ্রুপের মাধ্যমে হয়। বিভিন্ন ধরনের যে ইন্টারেস্ট গ্রুপ, স্বার্থ গোষ্ঠী রয়েছে, তারা ইন্টারেস্ট আর্টিকুলেশন করে। তো এখানে শুধু মনে রাখবে যে ইন্টারেস্ট আর্টিকুলেশন কারা করে? ইন্টারেস্ট গ্রুপ করে। তো ইন্টারেস্ট গ্রুপ অনেক রকমের হয়, এখানে আমি কিছুগুলো দিয়ে দিয়েছি, যেমন রিলিজিয়াস ইন্টারেস্ট গ্রুপ, না ক্লাস গ্রুপ, এরাও কিন্তু মানে ইন্টারেস্ট গ্রুপ। ঠিক আছে, এখানে যেমন নন অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ, ইনস্টিটিউশনাল, মানে ডিভাইড করে দেওয়া আছে, এটা পড়ে নেবে। এরপরে হচ্ছে ইন্টারেস্ট এগ্রিগেশন। ইন্টারেস্ট এগ্রিগেশন মানে কি? আমি যে ডিমান্ডগুলো বহিঃপ্রকাশ করলাম বা জাগরিত করলাম সমাজের মধ্যে বা পলিটিক্যাল সিস্টেমকে দিলাম, সেইগুলা যখন আমরা কি করছে, সেইগুলাকে কেউ একজন কি করছে, কম্বাইন করছে বা একসঙ্গে জড়ো করছে, একীকরণ করছে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন। আর এটা কারা করে? এটা করে পলিটিক্যাল পার্টিজ। কিছু বুঝতে পারলেন না? যে প্রথমে আমাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন হলো, আমরা প্রথমে রাজনীতি বিষয়ে জানতে পারলাম, ওহো রাজনীতি এই সব হয় না, আমরা দাবি করি, তারপরে আমাদের দাবির জন্য সরকার দাবি পূরণ করে। ঠিক আছে, আমরা দাবি করব, চলো আমাদের এই সবগুলো দরকার, আমরা দাবি করলাম। তাহলে কি হলো? ইন্টারেস্ট আর্টিকুলেশন হলো, যে আমাদের দাবির বহিঃপ্রকাশ হলো। বহিঃপ্রকাশ হওয়ার পরে সেই দাবিগুলা কারা বহিঃপ্রকাশ করলো? আমি তো একা করতে পারবো না, ইন্টারেস্ট গ্রুপের সাহায্য নিব। সেই দাবিগুলা শুনলো পলিটিক্যাল পার্টি, যত সব রাজনৈতিক দল রয়েছে, যে বিজেপি পার্টি, তৃণমূল পার্টি, যত রাজনৈতিক দল আপনারা সবাই জানেন, অনেক ধরনের দল আছে, সিপিআইএম, বহুত দল আছে, ডিএমকে, আইডিএমকে, তারা এই দাবিগুলো শুনলো। শোনার পরে তারা সেখান থেকে কিছু কিছু আর্টিকুলেট করলো, মানে
মানে এগ্রিগেট করলো, মানে এগ্রিগেশন করলো, একীকরণ করলো বা কি বলবো কম্বাইন করলো, দিয়ে সেই এগ্রিগেশন নিয়ে গেল পলিটিক্যাল সিস্টেমের কাছে যে এই দাবিগুলো পূরণ করতে হবে। বুঝতে পারছো তো? তাহলে প্রথম ইনপুট হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন রিক্রুটমেন্ট, সেকেন্ড ইনপুট হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন যারা করে ইন্টারেস্ট গ্রুপ, আর সেকেন্ড মানে থার্ড যে ইনপুট ফাংশনস হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট এগ্রিগেশন কারা করে? পলিটিক্যাল পার্টিজ করে। তারপরে পলিসি তৈরি হয়। তারপরে আরেকটা ফাংশনস রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন, মানে রাজনৈতিক যোগাযোগ। আর এই পলিটিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে কি হয়? যখন পলিটিক্যাল কমিউনিকেশন হয় তখন যে সাধারণ মানুষের কাছে সেই সব পলিসির বিষয়ে যে আমাদের স্বার্থ ছিল সেগুলো পৌঁছালো। ফ্লো অফ ইনফরমেশন এবং অ্যাক্টরস ইন সিস্টেমস, তাহলে পলিটিক্যাল সিস্টেমে কি কি ডিসিশন হলো কি না হলো তাদের বিষয়ে আমরা জানবো কিভাবে? তাদের বিষয়ে আমরা পলিটিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে জানবো। আর এই পলিটিক্যাল কমিউনিকেশন কাদের মাধ্যমে হয়? মিডিয়া, মাস মিডিয়া, প্রিন্ট মিডিয়া মানে খবর কাগজ, ভিডিও মিডিয়া বলতে পারো, না টেলিভিশন, এখন তো সোশ্যাল মিডিয়া। তাহলে এই যে মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে আমরা কি করি? পলিটিক্যাল সিস্টেমের বিষয়ে বা বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিষয়ে আমরা ইনফরমেশন পাই। তাহলে এই যে ইনপুট ফাংশনসগুলো হলো, এগুলা কি হলো? তাহলে 4 ধরনের ইনপুট ফাংশনস কি হলো? পলিটিক্যাল সায়েন্স মানে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে গেল। এখন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যাওয়ার পরে না এখানে কি হবে? এখানে এর প্রসেস হবে, কনভার্জন হবে। এখানে কারা কারা কাজ করবে? এখানে কাজ করবে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, মানে লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এরা কি করবে? এই যে আমি ফাংশনসগুলো পাঠালাম এখানে, আমাদের যে দাবিগুলো পাঠালাম এখানে, সেগুলো এরা প্রসেস করবে। প্রসেস করার পরে এরা আউটপুট প্রোভাইড করবে। আর সেই আউটপুটগুলোকে বলা হয় মানে আউটপুট ফাংশনস। ঠিক আছে, আউটপুট ফাংশনস কি কি? আউটপুট ফাংশনস যে এক্সিকিউটিভ না সরি লেজিসলেচার রয়েছে তারা কি করবে? আইন তৈরি করবে। আর যে এক্সিকিউটিভ রয়েছে তারা আইনকে অ্যাপ্লাই করবে, সমাজের মধ্যে কার্যকর করবে। আর যে জুডিশিয়ারি রয়েছে তারা এটা নজরে রাখবে যে কোনো আইনে ভুলভাল হচ্ছে কিনা বা আইন ঠিকঠাক করে পালন হচ্ছে কিনা, রুল অ্যাডজুডিকেশন করবে। আর যদি কোনো আইন রিলেটেড কোনো সমস্যা হয়, দ্বন্দ্ব হয়, সেটাও জুডিশিয়ারি দেখবে। রিজলভিং ডিসপিউটস অ্যান্ড ইন্টারপ্রেটিং লস, মানে কোনো আইন তৈরি হয়েছে সেটাকে ইন্টারপ্রেট করবে, ব্যাখ্যা করবে আইনটার বিষয়ে কি। যত সমস্যা হচ্ছে আইনের বিষয়ে, ডিসপিউট হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, সেটার সমস্যা সমাধান করবে কে? জুডিশিয়ারি। তাহলে এটা হচ্ছে আউটপুট, বুঝতে পারছেন? আর কনভার্জেন্ট প্রসেস তো বলেই দিলাম। আর এইভাবে সমাজে কি হবে? একটা ইকুইভ্যালেন্স সিস্টেম তৈরি হবে। কিভাবে না? ডিফারেন্ট সোসাইটিজ মে হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচারস। এখানে বলছে যে বিভিন্ন সমাজে হয়তো বিভিন্ন ধরনের কাঠামো থাকতে পারে, যেমন ট্রাইবাল কাউন্সিল থাকছে আলাদা একটা স্ট্রাকচার, পার্লামেন্ট একটা আলাদা স্ট্রাকচার, মোনার্কি একটা আলাদা স্ট্রাকচার, মানে রাজাদের সময় একটা আলাদা কাঠামো ছিল, এখন পার্লামেন্টারি সিস্টেমে একটা আলাদা কাঠামো রয়েছে। কিন্তু দে অল পারফর্ম সিমিলার ফাংশনস নেসেসারি ফর পলিটিক্যাল সার্ভাইভাল। রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তারা একই ধরনের কাজ করে, তাদের স্ট্রাকচার যাই হোক না কেন। দিস অ্যালাউজ মিনিংফুল কম্পারেটিভ অ্যানালাইসিস উইদাউট ইম্পোজিং ওয়েস্টার্ন ইনস্টিটিউশনাল মডেলস। আর এই বিষয়টাই আমাদেরকে মানে একটা তুলনামূলক অধ্যয়নের একটা রাস্তা খুলে দেয়, যে শুধুমাত্র ওয়েস্টার্ন করব না, বাকি মানে ওয়েস্টার্ন ছাড়াও সেই এরিয়া থেকে আমরা স্টাডি করতে পারবো বিষয়টাকে। একটু গুলিয়ে যাচ্ছে মনে হয়, তো বিষয়টা এতটাও জটিল না। কি বললাম? ইনপুট আসছে, ইনপুট থেকে আউটপুট বেরিয়ে যাচ্ছে, এ তো সব মনে রাখতে হবে না, তোমাদের পরীক্ষায় হয়তো আসবে না, আপনাদের পরীক্ষায় হয়তো এত ডিটেলসে আসবে না, তো আমি তাও বলে দিলাম। এখানে ছকের মাধ্যমে সব কিছু বলা আছে। তো পরিবেশ রয়েছে, পরিবেশ থেকে
এই যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারগুলো এই ফাংশনস করে, মানে ফ্যামিলি, পিয়ার গ্রুপস, এরা কি করে? পলিটিক্যাল সোশ্যালাইজেশন করে আর রিক্রুটমেন্ট করে। ইন্টারেস্ট গ্রুপ কি করে? এরা ইন্টারেস্ট আর্টিকুলেশন করে। পলিটিক্যাল পার্টিস কি করে? এরা ইন্টারেস্ট এগ্রিগেশন করে। মানে বুঝতে পারছো তো? এগুলোর মানে আমি বলে দিলাম। পলিটিক্যাল সোশ্যালাইজেশন মানে রাজনীতির বিষয়ে ধারণা তৈরি হওয়া, বিচার তৈরি হওয়া, রাজনীতির বিষয়ে জানতে পারা। বিভিন্ন যে ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, স্বার্থ গোষ্ঠী রয়েছে, তারা আমাদের যত দাবি রয়েছে সেগুলোকে মানে রাজনৈতিক দলের কাছে তুলে ধরে। সেই রাজনৈতিক দল কি করে? সেই যে আমরা দাবি করলাম সেই দাবিগুলোকে এক জায়গায় জড়ো করে বা অ্যাকুমুলেট করে বা কি বলবো একীকরণ করে, তারপরে সেখান থেকে পলিসি তৈরি হয়। তারপরে মাস মিডিয়া কি করে? মাস মিডিয়া কি করে? সেই পলিটিক্যাল যে কমিউনিকেশন করে। পলিটিক্যাল কমিউনিকেশন মানে আমরা কি হচ্ছে রাজনীতিতে না হচ্ছে সব আমাদের সামনে পৌঁছে দেয়। এরপরে এখানে পলিটিক্যাল সিস্টেম রয়েছে, এই পলিটিক্যাল সিস্টেমে এই দাবিগুলো গেল, যাওয়ার পরে এখান থেকে আউটপুট বেরিয়ে গেল। কি আউটপুট বেরোলো? লেজিসলেচার আইন তৈরি করলো, এক্সিকিউটিভ আইন এক্সিকিউটিভ আইন মেকিং না, এখানে ভুল হয়ে গেছে, এখানে হবে রুল অ্যাপ্লিকেশন, হ্যাঁ না, রুল মেকিং রুল অ্যাপ্লিকেশন, হ্যাঁ না, এখানে অ্যাপ্লিকেশন হবে, ভুল হয়ে গেছে সরি, এখানে রুল অ্যাপ্লিকেশন হবে, আর জুডিশিয়ারি রুল অ্যাডজুডিকেশন হবে। আশা করছি বুঝতে পারছেন, তেমন একটা ডিফিকাল্ট বিষয় না। এরপরে কি হবে? স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি আমরা বুঝে গেলাম। তো স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে মূলত 7টি ফাংশনসের কথা বলা হয়েছে। 7টি ফাংশনস মনে রাখবে, 7টি ফাংশনস কি কি? 1 নম্বর পলিটিক্যাল সোশ্যালাইজেশন এন্ড রিক্রুটমেন্ট, 2 নম্বর ইন্টারেস্ট আর্টিকুলেশন, 3 নম্বর ইন্টারেস্ট এগ্রিগেশন, 4 নম্বর পলিটিক্যাল কমিউনিকেশন, 5 নম্বর রুল মেকিং, 6 নম্বর রুল অ্যাপ্লিকেশন অ্যান্ড 7 নম্বর হচ্ছে রুল অ্যাডজুডিকেশন। তাহলে 7টা ফাংশনসের কথা কিন্তু স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে বলা হয়েছে, মনে রাখবে 7টা ফাংশনস। ঠিক আছে, এখানে ইনপুট মানেও ফাংশনস, আউটপুট মানেও ফাংশনস, কিন্তু ইনপুটকে আমরা স্ট্রাকচার হিসেবে দেখছি আর আউটপুটকে আমরা কি দেখছি? ফাংশনস হিসেবে দেখছি, এক ধরনের বলতে পারো আর কি। আর এগুলো পরিবেশ থেকে যাচ্ছে। আচ্ছা, এর সিগনিফিকেন্স কি স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি? এটি একটা ইউনিভার্সাল কম্প্রিহেনসিভ ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে, আর এটি নন ওয়েস্টার্ন অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজকে অধ্যয়ন করার সুযোগ দেয়। আর ইনফরমাল প্র্যাকটিসেস হাউ, তেমন কিছু না, বুঝতেই পারছেন আশা করছি। এরপর ক্রিটিসিজম কি? এরও ক্রিটিসিজম রয়েছে, মানে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিরও ক্রিটিসিজম বা সমালোচনা রয়েছে, যে স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালাইসিস ইজ ক্রিটিসাইজড ফর ইটস কনজারভেটিভ ফোকাস অন স্টেবিলিটি, neglect of power and conflict and its western centric bias। তো আমরা তো অনেক কিছু বললাম যে ওয়েস্টার্ন সেন্ট্রিক বায়াস থেকে দূরে সরে গেছে, কিন্তু বাস্তবে এরকম নয়। ডেভেলপিং কান্ট্রিজে অনেক সময় রিভলিউশন দেখা যায়, অনেক সময় পলিটিক্যাল সিস্টেমে নানা পরিবর্তন দেখা যায়, উপর নিচে নামে, হ্যাঁ না। তো এইগুলাকে আমরা এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি দিয়েও আমরা এক্সপ্লেন করতে পারবো না, তাই এর সমালোচনা হয়েছে। প্রথম তো কনজারভেটিভ বায়াস। কনজারভেটিভ বায়াস মানে কি? যেটা স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি সবসময় রাজনৈতিক স্টেবিলিটি, সবসময় পলিটিক্যাল সিস্টেমকে স্টেবল করতে চায়, রাজনৈতিক ব্যবস্থাকে স্থির রাখতে চায়। ফোকাসেস মেনলি অন মেনটেনিং সিস্টেম স্টেবিলিটি অ্যান্ড সার্ভাইভাল। সিস্টেমের স্টেবিলিটি আর সার্ভাইভালের উপরেই সব থেকে বেশি জোর দেয়, আর এই কারণে কি হয়? এটি কনজারভেটিভসের মতো হয়ে যায়। ইট টেন্ডস টু জাস্টিফাই দ্য এক্সিস্টিং সোশ্যাল অর্ডার রেদার দেন কোশ্চেন ইনইকুয়ালিটিজ অ্যান্ড সাপোর্ট চেঞ্জ। আর এই কারণে কি হয়? এরা বর্তমানে যেটা রয়েছে সেটাকেই সাপোর্ট করতে শুরু করে, কিন্তু এর যে খারাপ দিক রয়েছে সেটাগুলোকে ইগনোর করে দেয়। আর এটি পাওয়ার রিলেশনসকে ইগনোর করে না। ডেসক্রাইব functions of institutions without examining who holds power, how power and conflict shape society। মানে এরা পাওয়ার, এখানে যে ক্ষমতার জন্য যে লড়াই হয়, কিভাবে পাওয়ারকে গেইন করার জন্য লড়াই হচ্ছে, সেগুলোকে নেগলেক্ট করে দেয়, আনদেখা করে দেয়। ইট ওভারলুকস ডমিনেশন, ইনইকুয়ালিটি অ্যান্ড স্ট্রাগলস ফর পাওয়ার। এই কারণে একে ক্রিটিসাইজ করা হয়। এইসব জিনিসকে মানে অসাম্যকে নজরআন্দাজ, মানে হিন্দি বলছি তো, নজরআন্দাজ করে দেয়। ওয়েস্টার্ন সেন্ট্রিক অ্যাপ্রোচ, আর এটি অনেক বেশি ওয়েস্টার্ন সেন্ট্রিক অ্যাপ্রোচ। ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমস ইজ দ্য মডেল ফর ডেভেলপমেন্ট।
এরা মনে করে যে ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে মডেল অফ ডেভেলপমেন্ট, আর অন্য কিছু না। আর এরা কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড কে কী করে ইগনোর করে, মানে একটা সাংস্কৃতিক যে বিভিন্নতা রয়েছে সমাজে সেটাকে ইগনোর করে। অ্যান্ড ইম্পোজ আনসুইটেবল ইনস্টিটিউশনাল মডেলস অফ ফর অন ডেভেলপিং সোসাইটিজ ইনস্টিড অফ এনকারেজিং লোকালি অ্যাপ্রিসিয়েট। মানে কি এরাও বলতে চাইছে যে ডেভেলপিং যারা কান্ট্রিজ রয়েছে সেখানেও ডেভেলপড কান্ট্রিজের মতোই স্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তো এটাই ছিল স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। আশা করছি বুঝতে পারছেন। এইখানে ডেভিড স্টোনের স্ট্রাকচারাল ইনপুট আউটপুট মডেল আর এখানে অ্যালমন্ড পাওয়েলের ইনপুট আউটপুট মডেলের বিষয়ে কি করা রয়েছে, মানে এক্সপ্লেন করা রয়েছে, মানে শর্টে না, এটা নোটস এটা পড়লেও আপনারা বুঝতে পারবেন যে ডেভিড স্টোন যে ইনপুট আউটপুট মডেল দিয়েছিল সেটা কিন্তু একটা পলিটিক্যাল সিস্টেমটাকে পুরো হোল সিস্টেম ধরার চেষ্টা করেছিল, এটা জেনারেল সিস্টেম থিওরি দেওয়ার চেষ্টা করেছিল। বুঝতে পারছো, ডেভিড স্টোন একটা জেনারেল সিস্টেম থিওরি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অ্যালমন্ড এন্ড পাওয়েল পুরো স্পেসিফিক স্ট্রাকচার আর ফাংশনস দিয়ে ইনপুট আউটপুট মডেল ব্যাখ্যা করেছেন। জেনারেলি মানে সাধারণভাবে বলে দিয়েছিলেন ডেভিড স্টোন যে এইভাবে ইনপুট আসলো, ডিমান্ড অ্যান্ড সাপোর্ট এসে এখানে প্রসেস হলো, কনভার্জন হলো, বাস পলিসি তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হলো, কেন হলো, এখানে কি কি সমস্যা হলো কিছুই দেখলো না। কিভাবে ডিমান্ড তৈরি হলো সেগুলো কিন্তু অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল ডিসকাস করলো, যে প্রথমে পলিটিক্যাল সোশ্যালাইজেশন হলো, তারপরে ইন্টারেস্ট মানে আর্টিকুলেশন হলো, মানে দাবি উঠে এলো, ইন্টারেস্ট গ্রুপ দাবি তুললো, তারপরে সেই দাবিগুলোকে পলিটিক্যাল পার্টিজ এক জায়গায় জড়ো করলো, কম্বাইন করলো, অ্যাকুমুলেট করলো, তারপরে সেটা মানে সেখান থেকে রুল মেকিং হবে, তারপরে বিভিন্ন মাস মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খবর সবার কাছে পৌঁছে গেল, পলিটিক্যাল কমিউনিকেশন হলো, এরপর রুল মেকিং, রুল অ্যাপ্লিকেশন, রুল এডুকেশন হলো। তো একটা স্পেসিফিক একটা স্ট্রাকচারের কথা বললেন, আর এটি অনেক অ্যাবস্ট্রাক্ট। ডেভিড স্টোনের যে আইডিয়া এটি বিমূর্ত একটা রূপ, তার কোনো আমরা মানে রূপ খুঁজে পাবো না, মূর্তি খুঁজে পাবো না, অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট, কিন্তু এটা কনক্রিট, কারণ এখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে এইরকম স্ট্রাকচার হচ্ছে, এক্সিকিউটিভ এই কাজ করছে, হ্যাঁ না, তাই এটা অনেক বেশি কনক্রিট অ্যান্ড এম্পিরিক্যাল। আর ডিমান্ড হিসাবে এরা বলে গুডস অ্যান্ড সার্ভিসের কথা বলে, পার্টিসিপেশনের কথা বলে, সাপোর্ট হিসেবে ট্যাক্স দেয়, মানে ডেভিড স্টোন কি বলেছিলেন যে সাপোর্ট দিতে হবে সরকারকে, যাতে আমাদের জন্য কাজ করে সরকার, তার জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হবে, সরকারের কথা শুনে থাকতে হবে। কিন্তু এইখানে কি করছেন, 4 ধরনের ইনপুটসের কথা বলছেন: পলিটিক্যাল সোশ্যালাইজেশন, ইন্টারেস্ট আর্টিকুলেশন, ইন্টারেস্ট এগ্রিগেশন, ইন্টারেস্ট পলিটিক্যাল কমিউনিকেশন। আর আউটপুটও একই রকম, সেখানে শুধু বলে দিল ডিসিশন, বাস সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল আর নীতি তৈরি হয়ে গেল, আউটপুট শেষ। এখানে কিন্তু একদম ভেঙে ভেঙে বলা হয়েছে যে লেজিসলেচার আইন তৈরি করলো, এক্সিকিউটিভ আইনকে অ্যাপ্লিকেশন করলো, মানে প্রয়োগ করলো সমাজে, আর জুডিশিয়ারি সেই আইনকে দেখভাল করলো, মানে আইনের কোথাও ভুল হচ্ছে কিনা, সবাই মানছে কিনা, না কোনো দ্বন্দ্ব বাঁধছে যদি সেটার সমাধান করছে, মানে সব কিছু কত সুন্দর এক্সপ্লেন করা রয়েছে। আর এখানে ব্ল্যাক বক্সের মডেল রয়েছে ডেভিড স্টোনের, এখানে কিন্তু ব্ল্যাক বক্সের মডেল নেই। বুঝতে পারছেন তো, ডিসিশন মেকিং কে প্রসেস এজ এ ব্ল্যাক বক্স দ্যাট কনভার্টস ইনপুটস ইনটু আউটপুটস উইথ স্ট্রং এমফেসিস অন ফিডব্যাক লুপস। ফিডব্যাক লুপসের কথাও বলা হয়েছে। এমফেসিস মাল্টিপল differentiated structures perform multiple functions, recognizes that structures can be multifunctional। মানে এগুলো আগেই আলোচনা করে দিয়েছি যে এখানে ব্ল্যাক বক্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে ব্ল্যাক বক্স। আর এইখানে এরা বলছেন যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে, বিভিন্ন ধরনের কাঠামো রয়েছে, তারা বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের ফাংশন করে, না ওইগুলো এখানে লেখা রয়েছে। তো এইটা পড়লে মোটামুটি হয়ে যাবে আপনাদের কমপ্লিট স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। এর থেকে আমাদের পলিটিক্যাল সিস্টেম পুরো কভার হয়ে গেল। পলিটিক্যাল সিস্টেমসে আমরা কি পড়লাম, ডেভিড স্টোনের কথা পড়লাম এবং অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের বিষয়ে পড়লাম। তো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে কভার করে দেব। আর নোটস রিলেটেড কোনো সমস্যা হলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।